মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল। দেশ রাজ্য থেকে উঠে আসা আজকের এই মুহূর্তের সবথেকে বড় 10টি খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দেব, তাই শেষ পর্যন্ত থাকুন, দেখতে থাকুন, জানতে থাকুন। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে সকলের কাছে খবরগুলো পৌঁছে দেবেন। আমাদের চ্যানেলে আপনি প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের প্রত্যেক দিনের খবরগুলো আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিন সবার প্রথমে। রাজ্য জুড়ে এই মুহূর্তে করোনার কী পরিস্থিতি রয়েছে সেটা আমরা প্রথমেই আপনাদেরকে বিস্তারিত জানাবো। রাজ্যে করোনায় একদিনে মৃত 117, নতুন করে সংক্রমিত হলো 18,000-এরও বেশি। করোনার কারণে গত 24 ঘন্টায় রাজ্যে 117 জনের মৃত্যু হলো। রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রকাশিত সর্বশেষ যে বুলেটিন, সেখান থেকে আমরা জানতে পারছি গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 18,431 জন। যে 117 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় রাজ্যে, তার মধ্যে উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 36 জনের, কলকাতায় মারা গিয়েছেন 33 জন, দক্ষিণ 24 পরগনায় 10 জনের মৃত্যু হয়েছে, 5 জন করে প্রাণ হারিয়েছেন জলপাইগুড়ি এবং মালদহে। হুগলিতে প্রাণ হারিয়েছেন 4 জন। এছাড়া দার্জিলিং, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে 3 জন করে মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় রাজ্যে। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো 11,964 জনের। গত 24 ঘন্টায় রাজ্যের সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা, সেখানে আক্রান্ত হয়েছেন 3,922 জন, কলকাতায় 3,887 জন। এছাড়া হাওড়ায় 945 জন, দক্ষিণ 24 পরগনায় 937 জন, হুগলিতে 905 জন, পশ্চিম বর্ধমান 842 জন, পূর্ব বর্ধমান 810 জন, বীরভূম 705 জন, দার্জিলিং 598 জন, পূর্ব মেদিনীপুর 597 জন, মুর্শিদাবাদ 593 জন, মালদহ 575 জন, পশ্চিম মেদিনীপুর 462 জন এবং বাঁকুড়ায় কিন্তু 400 জন গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন। চোখ রাখবো পরের বড় খবরটির দিকে। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী লোকাল ট্রেন কিন্তু রাজ্যে এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু দূরপাল্লার ট্রেন, স্পেশাল ট্রেন এখনও চলছে। সেই সকল ট্রেনের যাত্রীদের জন্য একেবারে নতুন নিয়ম কিন্তু নিয়ে আসা হলো। ট্রেনে করে অন্য রাজ্য থেকে বাংলা এলে এবার লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট, সেটা কিন্তু বাধ্যতামূলক। এতদিন যেটা বাধ্যতামূলক ছিল বিমান যাত্রীদের জন্য, এবার তা আবশ্যিক করা হলো ট্রেন যাত্রীদের জন্য। ভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ট্রেনে পশ্চিমবাংলায় বা আমাদের রাজ্যে এলে সঙ্গে অবশ্যই এবার আঁকতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট। রেলের তরফে জানানো হয়েছে ট্রেনে ওঠার 72 ঘন্টা আগে RT-PCR টেস্ট করাতে হবে এবং ট্রেনে ওঠার জন্য সেই রিপোর্ট নেগেটিভ হওয়া আবশ্যিক। পজিটিভ হলে কোনো অবস্থাতেই ট্রেনে ওঠা যাবে না। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেওয়ার পর তিনি প্রথম যে সাংবাদিক বৈঠক করেন সেখানেই জানিয়ে দেন কোভিড মোকাবিলায় রাজ্য সরকার কী পদক্ষেপ করবে। মুখ্যমন্ত্রী বুধবারই জানিয়ে দিয়েছেন এ রাজ্যে ট্রেনে করে এলেও এবার থেকে করোনা নেগেটিভ রিপোর্ট কিন্তু অবশ্যই আপনাকে আনতে হবে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বিরাট বড় ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। উৎসবের আগে সরকারি কর্মীদের উপহার রাজ্য সরকারের। রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই সরকারি কর্মীদের অ্যাডহক বোনাসের ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। একই সঙ্গে পেনশনভোগীরা পাবেন এককালীন 2,500 টাকা করে ভাতা। নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে উৎসবের আগে সর্বনিম্ন 4,500 থেকে সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত অ্যাডহক বোনাস দেওয়া হবে। তা আগামী 10 মাসের মধ্যে শোধ করতে হবে সরকারি কর্মীদের। প্রতি মাসে সমানুপাতে কিস্তিতে বেতন থেকে কাটা হবে। মহার্ঘ ভাতা সহ বেতন 36 থেকে 45,000-এর মধ্যে হলে সর্বোচ্চ 12,000 টাকা অ্যাডহক বোনাস মিলবে। তার নিচে বেতন হলে 4,500 টাকা অগ্রিম নিতে পারবেন সরকারি কর্মীরা। 31,000 টাকার নিচে মাসিক পেনশন হলে এককালীন 2,500 টাকা মিলবে। মুসলিম কর্মীরা ঈদের আগেই এই সুবিধা পাবেন। অমুসলিমদের ক্ষেত্রে ওই সময়সীমা 27 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে। প্রচারে উস্কানিমূলক মন্তব্যের কারণেই ভোট পরবর্তী এই চরম হিংসা। মিঠুন চক্রবর্তী এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR দায়ের করল তৃণমূল। আমি জাতগোখরো একছো বলেই ছবি। বিজেপির ব্রিগেড সমাবেশে মিঠুন চক্রবর্তীর এরকম ডায়ালগে তেতে উঠেছিল জনতা। সে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে উস্কানিমূলক বিবৃতি দেওয়ার অভিযোগ এনে FIR করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মানিকতলা থানাতেই FIR করা হলো বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও। বৃহস্পতিবার উত্তর কলকাতা যুব তৃণমূলের তরফে মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR করা হয় মানিকতলা থানায়। জানা যাচ্ছে মিঠুন চক্রবর্তী ব্রিগেডে বিজেপির সমাবেশে তার একটি ছবির জনপ্রিয় ডায়ালগ তুলে এনে বলেন, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।
সেই মন্তব্যের জন্যই নাকি নির্বাচন পরবর্তী হিংসা বেড়েই চলেছে, এমনটাই অভিযোগ করা হয়েছে বলে খবর। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও জনসভা সহ একাধিক জায়গায় উস্কানিমূলক বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। উত্তর কলকাতা তৃণমূল যুব সম্পাদক মৃত্যুঞ্জয় পাল জানান, ভোটের ফল প্রকাশের পর থেকে বহু তৃণমূল কর্মীকে মারধর করা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অনেকেরই মৃত্যু হয়েছে। পুরোটাই হয়েছে মিঠুন চক্রবর্তীর মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বের মন্তব্যের কারণে। মিঠুনের মতো একজন ব্যক্তিত্ব যখন এই ধরনের মন্তব্য করেন, তখন অনেক বিজেপি কর্মী এই মন্তব্যে অনুপ্রাণিত হয়েছেন, হিংসায় জড়িয়ে গিয়েছেন। পুলিশ সূত্রে খবর, এই অভিযোগ গ্রহণ করেছে মানিকতলা থানা। দেশ জুড়ে আবারও হতে পারে পূর্ণ লকডাউন, চিন্তাভাবনা চালাচ্ছে কেন্দ্র। দেশের করোনা ভাইরাস পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে আবার আগের বছরের স্মৃতি ফিরে আসতে পারে, হতে পারে দেশ জুড়ে পূর্ণ লকডাউন, এমন চিন্তাভাবনা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ কথাই জানা গেল নীতি আয়োগের তরফ থেকে। তাদের বক্তব্য, লকডাউন হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না, তবে ঠিক কতদিনের লকডাউন হতে পারে তার আন্দাজ এখনও পাওয়া যাচ্ছে না। তবে পূর্ণ লকডাউন হলে তা অন্তত 2 থেকে 3 সপ্তাহের জন্য হবে বলে মনে করা হচ্ছে। দিন দিন সংক্রমণ, মৃত্যুর হার দেশের নাগরিকদের প্রবল আতঙ্কিত করে তুলছে। করোনার ভয়ের মধ্যে আবার রয়েছে অক্সিজেনের আকালে মৃত্যুর ঘটনা। এই পরিস্থিতিতে যে আবার লকডাউন হতে পারে দেশ জুড়ে, তার একটা ইঙ্গিত অনেক আগে থেকেই মিলছিল। সম্প্রতি 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, কুম্ভ মেলার জন্য দেশে ভাইরাস সংক্রমণ আরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে উঠে এসেছে। এই প্রেক্ষিতে নীতি আয়োগের সদস্য, জাতীয় কোভিড টাস্ক ফোর্সের প্রধান VK পল ইঙ্গিত দিলেন, লকডাউনের বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে কেন্দ্রীয় সরকারের মধ্যে। ইতিমধ্যে কিন্তু একাধিক রাজ্যে লকডাউন জারি হয়েছে, কোথাও কোথাও আংশিক লকডাউনও জারি হয়েছে, নাইট কারফিউ চলছে কিছু কিছু জায়গায়। তবে পূর্ণ লকডাউন হবে কিনা সে নিয়ে কিন্তু আলোচনা চলছে বলে এখান থেকে আমরা জানতে পারছি। বাংলার কৃষক ভাইদের জন্য, বাড়ির মহিলাদের জন্য, বিধবা মহিলাদের জন্য এবং দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে কৃষকদের 18,000 টাকা দেবেন বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী রাজ্যের কৃষক ভাইদের। এবার সে টাকা দিন, মোদীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার ভোটের জোর লড়াই শেষ, বিজেপির 200 আসনের দাবি গোত্তা খেয়ে পড়েছে বাংলার মাটিতে। বিপুল আসন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোট পর্বে মমতার বিরুদ্ধে বিজেপির অন্যতম অভিযোগ ছিল, কেন্দ্রীয় প্রকল্পগুলো হয় বাংলার মুখ্যমন্ত্রী নিজের সরকারের নাম দিয়ে চালাচ্ছেন, নয়তো চালু করতে দিচ্ছেন না। সেই সূত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় আসা মাত্রই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় 18,000 টাকা একেবারে পাঠিয়ে দেওয়া হবে। তো বুঝতে পারছেন, কেন্দ্রের সরকারের প্রধানমন্ত্রীর যে কৃষকদের জন্য প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, সেই প্রকল্প কিন্তু রাজ্যে চালু হয়নি। মুখ্যমন্ত্রী সেটাকে অনুমোদন দিলেও দেরি করে দিয়েছে। তারপরেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল, এতদিন যে কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটা পায়নি রাজ্যের কৃষকরা, সেই টাকা একবারে 18,000 টাকা দেওয়া হবে। তার পরবর্তীকালে মাসে মাসে যে টাকাটা তারা পাবে সেটাও তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এরপরেই মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন, চিঠি লিখলেন যে যেই 18,000 টাকা পাওনা রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় বাংলার কৃষকদের, দ্রুত সেই টাকাটা বাংলার কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। এমনটাই কিন্তু চিঠিতে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এই প্রকল্পে 21 লক্ষেরও বেশি কৃষক নাম রেজিস্টার করেছেন। তাদের মধ্যে প্রায় 15 লক্ষ ডেটা পোর্টালে আপলোড করা হয়েছে। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কৃষকদের 18,000 টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী, তা এখনও দেননি, দ্রুত সেই টাকাটা পাঠিয়ে দিন। এমনটা কিন্তু চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা কী কী সুবিধা পেয়েছেন সে কথাও জানিয়েছেন মমতা। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় 57,67,000 কৃষকের দেওয়ার জন্য 1,498 কোটি টাকা খরচ ইতিমধ্যে করেছে রাজ্য। কৃষকদের মৃত্যুর পরে ভাতা হিসেবে 2,042 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া 60 বছরের নিচে কোনো কৃষকের মৃত্যু হলে 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভোটের সময় যে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 6,000 টাকা করে দেওয়া হয়, সেটা বাড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হলে 10,000 টাকা করে দেবেন। আজকে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, কোভিড পরিস্থিতি কাটার পর সেই প্রসেস কিন্তু প্রক্রিয়া শুরু করবে মাননীয় মুখ্যমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রীর একটা বড় ঘোষণা ছিল ভোটের সময়, যে দুয়ারে দুয়ারে রেশন, আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে রাজ্য সরকার। সেটাও কিন্তু জুন মাস নাগাদ শুরু করে দেবে রাজ্য সরকার। প্রসেস কিন্তু জুন মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। এছাড়াও বাড়ির মহিলাদের, যারা জেনারেল
বাড়ি রয়েছেন তাদের কিন্তু মহিলাদের মাসিক প্রত্যেক মাসে 500 টাকা করে মুখ্যমন্ত্রী দেবেন, এবং যারা SC ST রয়েছেন তপশিলি জাতির মহিলা তাদের কিন্তু মাসিক হাত খরচের জন্য 1000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। সেগুলোও কিন্তু জুন মাস থেকে শুরু করে দেবে রাজ্য সরকার, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন। আর আপনারা জানেন ইলেকশনের আগে প্রাইম মিনিস্টার বলেছিলেন যে ইলেকশনের পরে সব অফিসাররা রেডি থাকো, কিষাণ কি একটা যোজনা আছে তাতে 18,000 টাকা করে কিষাণদের দেওয়া হবে। সে চিঠি আজকে আমি করে দিয়েছি, কারণ আমরা অলরেডি যত কিষাণদের পোর্টালে আছে নাম তুলে দিয়েছি। 5 মাস ধরে কাজটা আমরা আগেই করে দিয়েছি, সুতরাং আমরা আশা করব যে টাকাটা ইমিডিয়েট দেওয়া হোক, টাকাটা ইমিডিয়েট কৃষকদের দেওয়া হোক। তিনি নিশ্চয়ই PM কিষাণ যোজনা যেটা, এবং এটা অলরেডি 14.91 লাখ ফার্মার্সকে ভেরিফাইড করে আমরা অলরেডি লিস্ট পাঠিয়ে দিয়েছি। সুতরাং তাদের বলবো যে ইমিডিয়েট টাকাটা পাঠান, কারণ আমরা ইতিমধ্যেই সিন্স 1 জানুয়ারি 2019 3,454 কোটি টাকা ডিসবার্স করেছি কৃষক বন্ধু স্কিমে, 3,454 কোটি টাকা। আন্ডার ডেথ বেনিফিট স্কিমেও 20,678 ফার্মার ফ্যামিলি হ্যাভ বিন গিভিন বেনিফিট, 413.56 কোটি টাকা। From this financial year, 6,000 will be given per acre for per acre with minimum of rupees 3,000 per farmer। আর আমাদের যেটা বলা আছে যে আমরা জিতলে 6,000-এর জায়গায় 10,000 দেবো, 5,000 দেবো, বা আমাদের দুয়ারি রেশন বা আমাদের মহিলাদের পেনশন, এটা আমরা একটু কোভিড সিচুয়েশন মিটলে ওটা প্রসেসটা শুরু করব। মুসলিম এলাকায় চূড়ান্ত ব্যর্থতা, সংখ্যালঘু সেল বন্ধ করে দিল বিজেপি। সম্প্রতি ফল প্রকাশ হয়েছে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে। 3টি রাজ্যে হেরেছে বিজেপি, তবে অসম এবং পুদুচেরিতে জয় হয়েছে ভারতীয় জনতা পার্টি। অসমে নির্বাচন জিতলেও মুসলিম অধ্যুষিত এলাকায় ব্যাপক খারাপ ফল করেছে বিজেপি, তাই কার্যত শাস্তি দিতে সংখ্যালঘু সেল একেবারেই বন্ধ করে দিল বিজেপি। অসমে বিধানসভা নির্বাচনে জয়ের পরেও বিজেপির কাটা হয়ে গেছে মুসলিম অধ্যুষিত এলাকা, কারণ সেই সব এলাকায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। মুসলিম অধ্যুষিত এলাকার অধিকাংশ ভোট আসেনি বিজেপির কাছে, সেই কারণে অসমের বিজেপি নেতৃত্ব ব্যাপক চটে গিয়েছে। সেই কারণে সংখ্যালঘু সেল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। জানা গিয়েছে সংখ্যালঘু অধ্যুষিত প্রায় 8টি কেন্দ্রে একটিতেও জিততে পারেনি বিজেপি, এমনকি বিজেপির জোট সঙ্গী অসম গণপরিষদ তারাও আসন পায়নি সেখানে। সেই কারণে সংখ্যালঘু সেল ভেঙে দিচ্ছে এবার বিজেপি অসমে। এই প্রেক্ষিতে অসম বিজেপির সভাপতি জানাচ্ছেন, সংখ্যালঘু এলাকায় যদি এত খারাপ ফল হয় তাহলে সংখ্যালঘু সেল রাখার কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক মহলের অনুমান, প্রচণ্ড হিন্দুত্ববাদী মনোভাবের জন্য বিজেপি সংখ্যালঘুদের মধ্যে নিজেদের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারছে না একেবারেই। এই ফল তারই প্রতিক্রিয়া। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ, এবার আসতে চলেছে তৃতীয় ঢেউ, হতে চলেছে আরও ভয়ানক, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। করোনা দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ, এহেন পরিস্থিতিতে আশঙ্কায় উঠে আসছে তৃতীয় ঢেউয়ের কথা। যা নাকি কম বয়সীদের, বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে চলেছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, কবে আসতে পারে মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ ভারতবর্ষে? বিশেষজ্ঞদের অনুমান, সম্ভবত বছরের শেষ দিকে শীতকালেই ফের ভয়াবহ হয়ে উঠবে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের সংক্রমণ। ঠিক কি বলছেন বিশ্লেষকরা? কর্ণাটকের জাতীয় কোভিড-19 টাস্কফোর্সের পরামর্শদাতা বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথের অধ্যাপক ডক্টর গিরিধর বাবু জানাচ্ছেন, শীতকাল বলতে গেলে নভেম্বরের শেষে ডিসেম্বরের শুরুর মধ্যেই আসতে চলেছে ভারতে তৃতীয় ঢেউ করোনার। তাই দেওয়ালির আগে ঝুঁকিবহুল ব্যক্তিদের টিকাকরণ হয়ে যাওয়া দরকার বলে তিনি জানিয়েছেন। তাহলে অনেক প্রাণকেই রক্ষা করা সম্ভব বলে তার মতামত। কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করছে করোনা তৃতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব? তিনি জানাচ্ছেন, ডিসেম্বর পর্যন্ত অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। কতজনকে টিকা দেওয়া হলো, সুপার স্প্রেডার ইভেন্টগুলোকে আটকানো গেল কিনা, কত দ্রুত নয়া স্টেনগুলোকে আমরা চিহ্নিত করতে পারলাম, সেগুলো খুব গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন। আরেক অধ্যাপক এম বিদ্যাসাগরের মতে, দ্বিতীয় ঢেউয়ের সময় বহু মানুষ আছেন যারা সংক্রমিত হয়েছেন, কিন্তু যেহেতু লক্ষণহীন তাই ধরা পড়েনি, ফলে নিজের অজান্তেই এই বিপুল সংখ্যক মানুষও ইমিউন হয়ে গিয়েছেন। আগামী অন্তত 6 মাস তাদের ওই প্রতিরোধ ক্ষমতা থাকবে, কিন্তু তারপর থেকে তারা ফের
সেই ক্ষমতা হারিয়ে ফেলবেন। ফলে এই সময়ের মধ্যেই টিকাকরণের হার বাড়িয়ে ফেলতে হবে, যাতে ওই সব ব্যক্তিরাও টিকা নেওয়া হয়ে যায়, এমনটাই কিন্তু মতামত দিয়েছেন তিনি। তবে আশার বাণীও শোনা গিয়েছে তাদের মতে, যদি আগামী 6 মাসের মধ্যে টিকাকরণের গতি বাড়িয়ে পর্যাপ্ত পরিমাণে মানুষকে টিকা দিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো তৃতীয় ঢেউ এলেও তা দ্বিতীয় ঢেউয়ের মতো বিপজ্জনক এবং ভয়াবহ রূপ ধারণ করবে না। তো বুঝতেই পারছেন, যদি টিকা নেওয়ার সুযোগ আপনার কাছে থাকে অবশ্যই খুব দ্রুত কিন্তু আপনিও টিকা নিয়ে নেবেন, সেটাই কিন্তু সবথেকে উত্তম হবে আপনাদের জন্য। সর্বশেষে দেখে নেব কেমন থাকবে রাজ্যের আবহাওয়া উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী 2 দিন রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 দিন রাজ্যের উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা থেকে পাঞ্জাব পর্যন্ত একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, পাশাপাশি অক্ষরেখা বরাবর আরও একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। আগামী 2-3 দিন এই নিম্নচাপ থাকবে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী 2 দিন। দার্জিলিং, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, 2 দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার বৃষ্টি একটু কমলেও রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। সেই বৃষ্টি চলবে 3 থেকে 4 দিন বলে জানা যাচ্ছে।